আসসালামু আলাইকুম। স্কুল অফ লতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ, এটা একটা বেসিক বিষয়টা আমরা শেখার চেষ্টা করব। কারণ বেসিক বিষয় যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আইন এবং আদালত সম্পর্কে আমাদের যে বিষয়টা বিষয়গুলো বুঝতে খুবই ইজি হবে। তো সেক্ষেত্রে আমরা বেসিক কনসেপ্ট অফ লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ এই নামকরণ করেছি আজকের প্রোগ্রামের। ওকে, তো শুরুতে অফেন্স কাকে বলে এটা সবাই জানেন। এটা প্যানাল কোডের সেকশন 40-তে বলা হচ্ছে অফেন্স সম্পর্কে। দ্যাট মিনস এখানে বলা হচ্ছে যে প্যানাল কোডের অধীনে কোনো দণ্ডনীয় কোনো কাজ বা বিষয়টা হচ্ছে অপরাধ, অর্থাৎ কোনো আইনে যখন একটা বিষয়কে শাস্তিযোগ্য করা হয়েছে সেই বিষয়টা একটা অপরাধ। ওকে, আচ্ছা। এরপরে দেখেন আমাদের কোর্ট আছে, বিভিন্ন কোর্ট আছে, তার মধ্যে প্রধানত সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট অ্যান্ড আদার্স। সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টস এবং আদার্স বলতে ট্রাইব্যুনালকে বোঝাচ্ছি আমি। সেটাও একটা কোর্ট। ট্রাইব্যুনালগুলো যেমন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল, এটসেট্রা। ওকে, জননিরাপত্তা ট্রাইব্যুনাল আছে, মানব পাচার দমন, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আছে। যাই হোক, এখন দেখেন ক্রিমিনাল কোড সম্পর্কে কি বলা হয়েছে। এই ক্রিমিনাল কোড দুই প্রকারের। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এর সেকশন 6-এ বলা হচ্ছে ক্রিমিনাল কোড দুই প্রকার। এটা হচ্ছে ধরুন সেশন কোড, ওকে, আর এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোড। তো একটা হচ্ছে সেশন কোড আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোড। তো আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এখন শুরুতে হচ্ছে আমরা চলে যাচ্ছি ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কত প্রকার? দুই প্রকার বলা হয়েছে এখানে। একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে হচ্ছে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। সেই চার ভাগে দেখেন এই ম্যাজিস্ট্রেটকে আমরা কি করলাম, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা বিজিএস বা জুডিশিয়ারি থেকে আসে তারা, আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে যাদেরকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এম্পাওয়ার্ড করা হয়, অর্থাৎ বিসিএস এর মাধ্যমে এডমিন ক্যাডার থেকে যারা আসে তাদেরকে এম্পাওয়ার্ড করা হয় এই বিষয়টা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা। ওকে, তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে আমরা চার ধরনের ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে। দেখেন এখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যান্ড চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যিনি যদি মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে পরিচিত হবেন। যদি মেট্রোপলিটনের বাইরে হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নামে পরিচিত হবেন তিনি। যেমন ঢাকার মধ্যে ঢাকা মহানগর, যেটা মহানগরের যিনি সিএমএম কোর্ট যেটাকে বলা হয়, সেটার যিনি প্রধান তাকে বলা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর ঢাকার বাইরে যেমন কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, সেখানকার জুডিশিয়াল কোর্টগুলোর চিফকে বলা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এরপরে আছে আরও ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস হু শ্যাল ইন মেট্রোপলিটন এরিয়া। মেট্রোপলিটন এরিয়াতে যারা আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে পরিচিত, মানে চিফ অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিচে যত ম্যাজিস্ট্রেট রয়েছেন প্রত্যেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে পরিচিত। ওকে, যাই হোক, তারপরে দেখেন ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস। যদিও এগুলো এখন ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এই বিষয়গুলো এখন নাই, কিন্তু আইনে যেহেতু আছে দেওয়া আছে। ওকে,
নেক্সট দেখি আমরা কি বলা হচ্ছে। আমাদের ম্যাজিস্ট্রেট অফ পাস্ট কোর্ট অফ সেশন। ওকে, এখন আসেন কোর্ট অফ সেশন। কোর্ট অফ সেশন যে বিষয়টা, সেখানে আবার তিনজন, যেমন সেশন জাজ, এডিশনাল সেশন জাজ, জয়েন্ট সেশন জাজ কোর্ট, তিনটা কোর্ট আছে। এই তিনটা কোর্টের ভিন্ন ভিন্ন পাওয়ার, তবে তিনটা কোর্টেই কোর্ট অফ সেশন যেটাতে বলা হচ্ছে যে সেকশন 9-এ, যে কোর্ট অফ সেশনের অধীন। মানে কোর্ট অফ সেশন বলতে কি বোঝাচ্ছে? এই তিনটা কোর্টকে বোঝাচ্ছে। ওকে, যেমন এই হচ্ছে কোর্ট অফ সেশন আমাদের, সরি, একটু ওকে, পেনটা কই, ওকে, আচ্ছা। এই সেশন কোর্ট যদি আমরা মনে করি, সেশন কোর্টের মূল হচ্ছে, প্রধান হচ্ছে সেশন জাজ। এরপরে হচ্ছে ওনার নিচে হচ্ছে এডিশনাল সেশন জাজ, এরপরে হচ্ছে জয়েন্ট সেশন জাজ। তো এই সেশন কোর্টের এই তিনজনেই, তিনটা কোর্ট থাকে মূলত। এই তিনটা কোর্ট হচ্ছে, এই হচ্ছে এটার চেইন অফ কমান্ড যেটাকে বলা হচ্ছে। যেমন সেশন জাজ, এর নিচে এডিশনাল সেশন জাজ, তবে সেই এডিশনাল এক বা একাধিক থাকতে পারে, জয়েন্ট সেশন জাজও এক বা একাধিক থাকতে পারে, অনেকগুলোই আছে। যেমন মামলার যেহেতু একটা কোর্ট দ্বারা তো সম্ভব না, তো এডিশনাল সেশন জাজ কোর্ট 1, 2, 3, 4 এভাবে অনেকগুলো হয়ে থাকে। জয়েন্ট সেশন জাজও এরকমই হয়ে থাকে। যাই হোক, তবে সেশন জাজ কোর্ট এটা একটাই হয়, একটাই আছে মূলত। যাই হোক, তবে সরকার চাইলে সেটা দুইজনকে দিতে পারে, তো এরকম নাই যদিও। নাম্বার জট কমানোর জন্য বা অন্যান্য স্পেশাল কোনো মুহূর্তে। যাই হোক, তারপরে দেখি আমরা কগনিজেন্স অফেন্স বাই কোর্ট অফ সেশন। আচ্ছা, এখন এই যে সেশন কোর্ট আমরা যেটা এতক্ষণ বললাম, এই সেশন কোর্ট আসলে আমাদের কগনিজেন্স নিতে পারে কিনা, এই বিষয়টাই এখানে বলা হচ্ছে। দেখেন 193-তে কি বলছে? কোর্ট অফ সেশন শ্যাল টেক কগনিজেন্স অফ এনি অফেন্স, নো কোর্ট অফ সেশন। তার মানে কোর্ট অফ সেশন কোনো কগনিজেন্স নিতে পারবে না, মানে মামলা আমলে নিতে পারবে না অরিজিনাল জুরিসডিকশন হিসেবে। ওকে, তারপর হচ্ছে এডিশনাল সেশন জাজ বা জয়েন্ট সেশন জাজ, সবার ক্ষেত্রে একই বিষয়। আচ্ছা, এখন আসি ম্যাজিস্ট্রেট কীভাবে আমলে নেয় বা কত ধারায় আমলে নেয়। একজন ম্যাজিস্ট্রেট, যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যাই হোক না কেন, উনি সিআরপিসির 190 অর্থাৎ 190 সেকশন অনুযায়ী উনি মামলা আমলে নিয়ে থাকে। কীভাবে আমলে নিয়ে থাকে? যেমন কমপ্লেইন্ট অফ ফ্যাক্টস, আপন রিসিভিং এ কমপ্লেইন্ট অফ ফ্যাক্টস সম্পর্কে কোনো অভিযোগ পেয়ে, বা রিপোর্ট ইন রাইটিং কোনো মানে রিপোর্ট পেয়ে, এটা রিপোর্টটা পেয়ে, যেমন মেড ফ্যাক্ট বাই দ্য মেড এনি পুলিশ অফিসার। অর্থাৎ অনেক সময় মামলা তদন্ত দেওয়া হয়, তদন্ত দেওয়ার পরে পুলিশ রিপোর্ট দেয় যে এই বলে যে একটা প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তখন সেটার উপরে ভিত্তি করে যেটা নেয় সেটা হচ্ছে রিপোর্ট আপন এ রিপোর্ট ইন রাইটিং অফ সাসপেক্ট মেড বাই অ্যান পুলিশ অফিসার, সেটার কথাই বলা হচ্ছে। আচ্ছা, আপন ইনফরমেশন রিসিভ ফ্রম এনি পার্সন, অর্থাৎ যে কেউ, আমরা কমপ্লেইন পিটিশনার, একজন কমপ্লেইনেন্ট পিটিশনার হিসেবে মামলা ফাইল করতে পারে। তো উনি এগুলা মামলাটা আমলে নিবে হচ্ছে 190 সেকশন অনুযায়ী। ওকে, আচ্ছা, এখন দেখি এফআইআর অ্যান্ড সিআর কি বোঝাচ্ছে। ইনফরমেশন অফ কগনিজেবল অফেন্স সেকশন 154।
অর্থাৎ যেগুলো কগনিজেবল অফেন্স আমাদের সিআরপিসির সেকেন্ড শিডিউলে বলা হয়েছে। তো সাধারণ কথা বুঝে নেন যে এগুলো একটু গ্রিভিয়াস ম্যাটার, খুন, ডাকাতি, মারামারি, এই বিষয়গুলো আর কি। তো সেই বিষয়গুলো কি হচ্ছে, বিশেষ করে থানায় কেউ যদি মামলা করতে যায়, তাহলে যেই প্রসিডিউরটা, যেই সেকশনটা অ্যাপ্লাই করে, অর্থাৎ থানায় মামলা করার যে ক্ষমতাটা, সেটা 154-এ দেওয়া হয়েছে পুলিশদের এবং নেওয়ার, এবং আমাদের কোনো ইনফরমেন্টের যে অধিকার, সেটা 154-এ দেওয়া হয়েছে। আচ্ছা, তো সেখানে কি হচ্ছে, যখন একজন ব্যক্তি ইনফরমেন্ট থানায় গিয়ে অভিযোগ করে, তখন সেটা এফআইআর হিসাবে অভিযোগটা যখন আমলে নেয় বা থানা অফিসার ইনচার্জ বরাবর যখন অভিযোগটা করা হয়, তখন এটা একটা রেজিস্টার মেনটেন করেন এবং একটা এফআইআর ভুক্ত করেন। তো সেটাকে বলা হচ্ছে এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো সেটা তে একটা জিআর নাম্বার পড়ে, জেনারেল রেজিস্টার কেস নাম্বার পড়ে, যেটাতে এফআইআর হিসাবে দাখিল করা হয় ওই বিষয়টা। তো অনেক সময় এখন এই যে একটা হচ্ছে জিআর নাম্বার আর একটা হচ্ছে আমাদের মামলা নাম্বার, কেস নাম্বার। তো এই বিষয়টা কিভাবে আমরা বুঝবো? দেখেন, এখানে আমি দেখানোর চেষ্টা করতে, যাই হোক, এই একটা এফআইআরে এই ডান বাম কর্নারে দেখবেন এখানে দুইটা নাম্বার লেখা থাকে। যেমন আমি লিখলাম 2/53, ওকে। তো এই যে 2/53, এখানে একটা নং লেখা থাকে, এটা হচ্ছে দুইটা হচ্ছে মামলা নাম্বার, আর এই যে 53 লেখা, এটা হচ্ছে আমাদের জিআর নাম্বার। এই পাশটায় ঘটনার তারিখ লেখা থাকে, এখানে ঘটনার তারিখ, আর এটা হচ্ছে পেশ করার তারিখ, মানে আদালতে কখন এই এফআইআরটা পেশ করা হলো, এই তারিখটা, এখানে একটা তারিখ থাকে, এখানে একটা তারিখ থাকে, আর এখানে লম্বালম্বিভাবে থাকে ডেট অফ অকারেন্সের বিষয়টা। যাই হোক, এটা আমি একটু পর প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের, সমস্যা নেই। তো এখন আসি, এই যে একটু বিষয়টা দেখি, এখানে আরেকটা বিষয় আমাদের যে সিআর। তো সিআর বিষয়টা কমপ্লেইন্ট রেজিস্টার বা সিআর কেস। এখন আমরা জিআর কেস বুঝলাম, যেটা এফআইআর মাধ্যমে শুরু হয়। তো সিআর কেস কোনটা? আচ্ছা, সিআর কেস দেখেন, ওই যে 190 অনুযায়ী যে ম্যাজিস্ট্রেট আমলে নেয়, আমরা যারা কমপ্লেইনেন্ট আছে, কোনো অভিযোগ লিখিতভাবে আইনজীবীর মাধ্যমে আদালতে যখন পেশ করা হয়, তখন কি হয়, তখন ম্যাজিস্ট্রেট এই প্রথমে একটা নেয়, এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট, মানে উনি যে একটা অভিযোগ নিয়ে আসলো, এটার আসলে কতটুকু সত্যতা আছে বা আদৌ কি সত্যতা আছে কিনা, একটা তো জানার বিষয় থাকে, তাই না? তো সেই হিসেবে উনি কি করে, একটা এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট, একটা এক্সামিনেশন নেয়, ওনাকে নাম জিজ্ঞেস করে, একটা হলফ করার পরে ওনাকে নাম ঠিকানা জিজ্ঞেস করে, কি অভিযোগ আপনার, সেই বিষয়ে কার বিরুদ্ধে অভিযোগ, কেনই বা অভিযোগ দিচ্ছে, এই বিষয়গুলো ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করার পরে এটা লিখে রাখে উনি। উনি কি করে, লিখে যদি উনি সন্তুষ্ট হয় যে হ্যাঁ ঠিক আছে, ঘটনার বিষয়ে প্রাথমিক মনে হচ্ছে যে এখানে কোনো সত্যতা আছে, তাহলে সেটা উনি আমলে নিতে পারে। আমলে নিয়ে কি করতে পারে, আমলে নিয়ে উনি নোটিশ ইস্যু করতে পারে অথবা ওয়ারেন্টও ইস্যু করতে পারে। আচ্ছা, এখন দেখেন 201-এ কি বলছে সেকশন সিআরপিসির, প্রসিডিউর বাই ম্যাজিস্ট্রেট নট কম্পিটেন্ট টু টেক কগনিজেন্স অফ দ্য কেস। এখন আমি এমন একটা মামলা নিয়ে গেলাম যে ওই মামলাটা নেওয়ার যোগ্যতাই নাই, ওই ম্যাজিস্ট্রেটের যোগ্যতা নাই। কেন নাই?
কেন নাই? কেন নাই বলতে এটা এই কোর্টে এটা বিচারযোগ্য বা ওনার ক্ষমতা নাই, এটা ক্ষমতা দেওয়া থাকে তো ওনাদেরকে। এই বিষয়ে মামলা আমলে নিতে পারবে একজন ম্যাজিস্ট্রেট, এই বিষয়ে আমলে নিতে পারবে না। আইনে তো স্পেসিফিক বলা থাকে। তাই এখন আপনি যদি একটা নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে একটা মামলা করবেন, যৌতুকের জন্য মারধর, তো এটা যদি আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে করেন, তো এটা কি উনি নিতে পারবে? না, উনি এটা দিতে পারবে না, কারণ এটার জন্য স্পেশাল আইন আছে। আইনে বলা আছে যে এই মামলাটা কে নেবে। এই মামলাটা করতে হলে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল করতে হবে। তা বিষয়টা এমনই। তো উনি কি করবে? উনি করবে কি, কগনিজেন্স অফ দ্য কেস শ্যাল রিটার্ন দ্য কমপ্লেন্ট ফর প্রেজেন্টেশন অফ প্রপার কোর্ট উইথ অ্যান এন্ডার্সমেন্ট টু দ্য এফেক্ট। অর্থাৎ উনি এটা রিটার্ন করে দিবে, এই যে কমপ্লেনেন্টটা, এটা যে আপনি এটা প্রপার কোর্টে যায় এটা সাবমিট করেন, আমি এটা ভাই পারবো না, বা ওকে ঠিক আছে। আর যদি এটা এটা লিখিতভাবে কেউ না করে বা মৌখিকভাবে কেউ করে, তাহলে সেক্ষেত্রে তুমি ম্যাজিস্ট্রেট শ্যাল ডিরেক্ট দ্য কমপ্লেনেন্ট টু দ্য প্রপার কোর্টে যাওয়ার জন্য উনি এটা নির্দেশ করবে। ওকে, এখন দেখেন 202 কি বলছে। 202 বলছে পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। ওকে, ইস্যু অফ প্রসেস পোস্টপোন করার বিষয়ে বলা হচ্ছে। কখন? এনি ম্যাজিস্ট্রেট or recipient of complaint of an offense, যাই হোক একটু লাল কালার করা সেটা পড়ি আমরা একটু। either inquiry into the case himself or if he magistrate or other than a magistrate of third class direct the inquiry or investigation to them। আচ্ছা, এটা হচ্ছে যখন আমি 200 ধারায় জবানবন্দি দিলাম একজন কমপ্লেইনেন্ট হিসাবে ম্যাজিস্ট্রেটের কাছে মামলা ফাইল করতে গেলাম, তখন ওনার মনে হচ্ছে না এই বিষয়টা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে, এই বিষয়টা আদৌ কি সত্যতা আছে কি না, এটা একটা হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। তখন উনি এটা তদন্ত পাঠাতে পারে, কোনো কার কাছে পাঠাতে পারে, দেখেন এখানে বলা হয়েছে এটা কাকে, কোনো ম্যাজিস্ট্রেট অর বাই পুলিশ অফিসার অর আদার পার্সন ইন অ্যাজ হি থিংস ফিট। মানে যে কোনো ব্যক্তিকেও এখন এখানে কোশ্চেন আসতে পারে, কে তদন্ত করতে পারে? কোনো ব্যক্তি পারে? হ্যাঁ পারে। অনেক মামলাই তদন্ত করে, অনেকে স্কুলের টিচারও হতে পারে, চেয়ারম্যানও হতে পারে, এরকম অনেকেই করতে পারে। এটা এখানে বলা হচ্ছে। যাই হোক, আচ্ছা এখন দেখেন এই লেখাটা সরাতে পারতেছি না। ওকে, 203 কি বলছে? ডিসমিসাল অফ কমপ্লেইন্ট। আচ্ছা, কি হলো? 200 দ্বারা যখন জবানবন্দিটা নিল, নেওয়ার পরে আফটার কনসিডারিং দ্য স্টেটমেন্ট অফ দ্য ওথ, ওই যে বললাম যে যখন শপথ মূলে কেউ বলল যে হ্যাঁ আমার সাথে এই ঘটনা ঘটছে, আমি এই মামলা করতে যাচ্ছি, তখন কি হলো? আরেকটা বিষয় হচ্ছে দ্য রেজাল্ট অফ দ্য ইনভেস্টিগেশন অফ ইনকোয়ারি আন্ডার সেকশন 202, ওই যে 202 দ্বারা উনি পোস্টপোন রেখে মামলাটা যে তদন্তের জন্য পাঠালো, তো উনি হয় কনসিডারিং অফ দ্য স্টেটমেন্ট অফ ওথ, ওই ব্যক্তির কমপ্লেইনেন্টের যে মানে শপথের মাধ্যমে যে জবানবন্দি নিয়েছে সেটা, অথবা ইনভেস্টিগেশন অফিসারের রিপোর্ট যেটা দিয়েছেন সেটার উপরে ডিপেন্ড করে উনি ওই কমপ্লেইনটা ডিসমিস করতে পারে। যে হ্যাঁ কেউ যদি দিল, মামলা করার মতো কোনো উপাদান নাই, এই বিষয়ে দেখলো যে উনি যে জবানবন্দিটা দিল আসলে এটা কোনো প্রাসঙ্গিক না, এই বিষয়ে মামলা হতেও পারে না, সিলি ম্যাটার, তখন উনি এটা কী করতে পারে? ডিসমিসাল করতে পারে। অথবা আরেকটা হচ্ছে ইনভেস্টিগেশন রিপোর্ট দিল, রিপোর্ট দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট দেখলো, রিপোর্ট দিলে এমন যে অ্যাফার্টিভ ফাইনাল রিপোর্ট ট্রু, মানে ফাইনাল রিপোর্ট দিয়ে দিল কোনো চার্জশিট না দিয়ে, তখন সেটা উনি এটা ডিসমিস কমপ্লেনেন্টটা ডিসমিস করতে পারে। ওকে, তখন এটা কী করবে উনি? দ্য সাচ কেস শ্যাল ব্রিফলি রেকর্ড হিজ রিজন ফর ডুইং সো, মানে এটা কেন উনি এটা ডিসমিস করলো সেটা সম্পর্কে উনি একটা রেকর্ড রাখবেন। ওকে, এখন আসেন ইস্যু অফ প্রসেস 204।
সিআরপিসির ইস্যু অফ প্রসেসটা কি? আমি 200 ধারা জবানবন্দি নিলাম, নেওয়ার পর দুইটা বিষয় বললাম। একটা হচ্ছে 200 ধারা জবানবন্দি নিলাম, আমি নেওয়ার পর আমার মনে হচ্ছে যে হ্যাঁ প্রাথমিক সত্যতা আছে, তখন আমি কি করব? আমি প্রসেস ইস্যু করতে পারি বিবাদে, যার বিরুদ্ধে বাদী মামলাটা দিয়েছে ওর বিরুদ্ধে কি করতে পারে, আমি তার বিরুদ্ধে সমন ইস্যু করতে পারি সেকেন্ড শিডিউল অনুযায়ী, অথবা আমি ওয়ারেন্টও ইস্যু করতে পারি। একটা বিষয়। সেকেন্ড বিষয়টা হচ্ছে যখন ওই যে আমি একটা তদন্ত দিলাম, তদন্ত দেওয়ার পর রিপোর্টটা আসলো আসামির বিরুদ্ধে, যখন পুলিশ রিপোর্টটা সাবমিট করলো, হ্যাঁ তদন্ত রিপোর্ট সাবমিট করার পরে পুলিশ বলল যে এই বিষয়ে একটা প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, বাদী যে মামলাটা করছে এই অভিযোগের একটা প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তখন কি করবেন উনি? ইস্যু অফ প্রসেস। তখন ওই রিপোর্টের উপর ভিত্তি করে উনি ওয়ারেন্টও দিতে পারে বা সমনও দিতে পারে আসামির বিরুদ্ধে। এইটাই হচ্ছে ইস্যু অফ প্রসেস 204। ওকে, দেখেন আমাদের এখন মামলাটা কিন্তু ওভারঅল শুরু থেকে মামলা প্রি ট্রায়াল প্রসিডিউর মোটামুটি শেষ। কোথাও কোনো বুঝতে সমস্যা হলে বলবেন, আবার আমি একটু ব্রিফ করবো পরে, সমস্যা নেই। যাই হোক, এখন দেখেন আমরা ট্রায়াল প্রসিডিউরে চলে আসছি, অফ দ্য ট্রায়াল অফ কেসেস বাই ম্যাজিস্ট্রেট। এখন ম্যাজিস্ট্রেটের ট্রায়াল প্রসিডিউর, আমি ইস্যু প্রসেস করছি মামলা আমলে নেওয়ার পর, অথবা আমি তদন্ত রিপোর্ট পাওয়ার পর ইস্যু প্রসেস করছি, করার পর বাদী আসলো, বিবাদী হাজির হলো, হাজির হওয়ার পর কি হবে? হাজির হওয়ার পর মামলাটা বদলি হয়, বদলি হওয়ার পরে ট্রায়াল কোর্টে যায়। সে ট্রায়াল কোর্টের যে প্রসিডিউরটা সেটাই হচ্ছে এখানে 241 থেকে 245 ম্যাজিস্ট্রেট কোর্টের। তো আমি এই বিষয়টা আবার একটু বলবো, পরবর্তীতে আসতেছে। এখানে প্রসিডিউর ইন কেস হোয়েন দ্য অ্যাকিউজড শ্যাল বি ডিসচার্জ হ্যাজ টু বি ফ্রেম। 241-এ বলা হচ্ছে হোয়েন অ্যাকিউজড শ্যাল বি ডিসচার্জ, কখন আপনি তখন সার্চ ফ্রেমের সময় 241-এর এতে দরখাস্ত দিতে পারেন ডিসচার্জের। হ্যাঁ, আপনার বিরুদ্ধে যে অভিযোগ দিচ্ছে এটার কোনো সত্যতা নাই বা চার্জের যে এলিগেশন আসছে যেসব সেকশনে, এই সেকশনগুলো আমার বিরুদ্ধে লাই করে না, এই বিষয়গুলো বলে আপনি এটা ডিসচার্জ করাতে পারেন। সেখানে আবার সার্চ টু বি ফ্রেম, ওই তখনই ডিসচার্জের সাথে একই সাথে কিন্তু আপনার সার্চটা ফ্রেম হবে। হ্যাঁ, যদি আপনাকে অব্যাহতি না দেয় তাহলে আপনার বিরুদ্ধে সার্চ হবে, এবং সার্চটা হওয়ার পর সার্চ গঠনের বিষয়ে আসামিকে পড়ে শোনাবে যে আপনার বিরুদ্ধে 420, 406 দ্বারা অপরাধ আমলে নেওয়া হচ্ছে, আপনি কি দোষী কিংবা নির্দোষ, এরকম একটি বিষয়। যাই তখন উনি বলবে হ্যাঁ আমি নির্দোষ, আমি ন্যায় বিচার চাচ্ছি, এটা বললেই চার্জটা গঠন হয়ে যাবে, পরবর্তীতে বিচার শুরু হয়ে গেল, এর পরবর্তীতে সাক্ষীর জন্য ডেট থাকবে। এই কনভিকশন অন এডমিশন অফ ট্রুথ অফ অ্যাকুইজিশন, মানে যদি সে তখন সত্যটা বলে এর পরবর্তীতে তখন এর বিরুদ্ধে সাজা দিতে পারে। প্রসিডিউর হয় নো সাচ এডমিশন ইজ মেড অ্যাকুইটালের পরবর্তীতে, এটা বিচারের বিষয়গুলো। যাই হোক, ট্রায়াল বিফোর কোর্ট অফ সেশন। ওই যে কোর্ট অফ সেশনে দেখেন, কোর্ট অফ সেশন কিন্তু অরিজিনাল কোনো জুরিসডিকশন নাই, কিন্তু ওনার কোর্টে তো ট্রায়াল হবে, তো সেগুলো কীভাবে আসবে? সেগুলো 192 থেকে বলা আছে সিআরপিসির, ওখানে দেখবেন যে যখন ম্যাজিস্ট্রেট দেখতেছে এই বিষয়টা এক্সক্লুসিভলি ট্রায়ালেবল বাই দ্য কোর্ট অফ সেশন, তখন উনি এটা সেশন কোর্টে পাঠাবেন। ওই যে কার কাছে পাঠাবেন? এই যে সেশন কোর্টে পাঠাবেন। তো উনি কি করবেন? উনি ওনার নিজেও ট্রায়াল করতে পারেন, অথবা ওনার যে অধীনস্থ আছেন এডিশনাল সেশন অথবা জয়েন্ট সেশন, ওনাদের কাছে পাঠাতে পারে বিচার করার জন্য। এই তো সেখানে ট্রায়াল কন্ডাক্টেড বাই পাবলিক প্রসিকিউটর ওপেনিং কেস ফর প্রসিকিউটর ডিসচার্জ। সেখানে যদি আমরা ট্রায়াল কোর্টের সেশন কোর্টের যে ডিসচার্জ অ্যাপ্লিকেশনটা, সেটাই হচ্ছে
265C-তে, অর্থাৎ সার্চ প্রেমের সময় 265C-তে আসামিপক্ষ তার ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়ে থাকে সেশন কোর্টে। তো একই বিষয়, সেম বিষয়। যখন উনি যদি এটা মনে হচ্ছে যে এটা উনি ডিসচার্জ হওয়ার মতো কোনো গ্রাউন্ডস নেই, তাহলে ট্রায়াল শুরু হবে, সার্চ ফ্রেম হবে, একই বিষয় আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি দোষী কিংবা নির্দোষ। তখন সার্চটা ফ্রেম হওয়ার পর তার আবার বিচার শুরু হবে, সাক্ষী জেরা, আর্গুমেন্ট, রায়, এই বিষয়গুলো, যেটা 265K পর্যন্ত। এখন দেখেন, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট মে পাস দ্য ফলোয়িং সেন্টেন্স। কোর্ট অফ ম্যাজিস্ট্রেট কি সেন্টেন্স সাজা দিতে পারে? দেখেন, একজন ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, সে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত সাজা দিতে পারে এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। আর কোর্ট অফ ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাস সর্বোচ্চ 3 বছর এবং 2,000 টাকা জরিমানা। আর ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস সর্বোচ্চ 2 বছর এবং টাকার অ্যামাউন্ট হচ্ছে সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন। এই বিষয়গুলো একটু দেখে নেবেন, এটা হচ্ছে ওনার ক্ষমতা। আচ্ছা, এখন আমরা আবার পিছনে একটু ব্যাক করতেছি, হয়তো বিষয়টা ক্লিয়ার হন নাই, এখন একটু ক্লিয়ার করতেছি। দেখেন, ওই যে আমি বললাম উনি কি করলো, 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর বা পোস্টপোন করার পর উনি কি করলো, প্রসেস ইস্যু করলো। কি করলো? নোটিশ অর সমন। অবশ্যই এটা সমনে বলে থাকি, যেহেতু ক্রিমিনাল কেসের ক্ষেত্রে। তো উনি কী করলো, আসামের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়ে যেটা বললাম, সমন ইস্যু করলো অথবা কী করলো, ওয়ারেন্ট ইস্যু করলো। এই যে ওয়ারেন্ট, WA হচ্ছে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। এটা হচ্ছে এই একই দাফটা একই, কিন্তু এই দুইটা দাফ কিন্তু একই। কি হলো, ইস্যু করার পর এই সমনটা ইস্যু করার পর সমনটা চলে যাবে সেই আসামির কাছে। আসামি কিন্তু এতদিন জানা নাই আইনগতভাবে তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা, সে আজকে জানল। তাকে নোটিশ করা হলো যে আগামী এত তারিখ আপনি আদালতে হাজির হবেন, আপনার বিরুদ্ধে এই মামলা হয়েছে, এই বিষয়ে একটা সমনের নোটিশ চলে যাবে। এরকম একটা ছোট একটা নোটিশ টাকার মতো বিভিন্ন কিছু মামলা নাম্বার, কোর্ট নাম্বার সব কিছু লেখা থাকবে। এই বিষয়গুলো দ্বারা আপনার বিরুদ্ধে মামলা। যাই হোক, অথবা ওয়ারেন্টও ইস্যু করতে পারো। ওয়ারেন্ট ইস্যু করলে পুলিশ থানায় চলে যাবে, সংশ্লিষ্ট থানায়। তখন পুলিশ ওনাকে ধরে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে আসবে। নিয়ে আসার পরে উনি জামিন চাইবে, আদালত জামিন দিতেও পারে, অথবা CW কাস্টডিও ওয়ারেন্ট মূলে জেলে পাঠাতে পারে। আর যদি সমন ইস্যু করে তারপরও জামিন নিতে হয়। সমন ইস্যু করার পরে একটা ডেট থাকে যে আপনি এত তারিখে আদালতে হাজির হবেন। তখন উনি এসে একটা বেল বন্ড দাখিল করতে হবে। বেল চাইতে হয় যে আমি বেল চাচ্ছি, এই বিষয়ে আমি আদালতের সম্মান প্রদর্শনপূর্বক আদালতে যে দিন সমন ইস্যু করেছে সমনের ওই নির্দিষ্ট ডেটে আমি হাজির হয়েছি আদালতে। তখন ওনাকে আদালত যদি বেইল দেয়, তখনও ওনাকে বেইল দিতে পারে, আবার নাও দিতে পারে। সেখানেও ওনাকে যে জেল হাজতে পাঠাতে পারে, সেই ক্ষমতাও আছে। যাই হোক, মূলত সমন যেগুলোতে দেয় সেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই বেইল দিয়ে দেয়। বেল দেওয়ার পরে যদি বেলটা দিয়ে দেয়, ওকে বেল, কি হলো, বেল দিয়ে দিল। দেখেন, বেল দিলে আমাদের এখানে খেলা শেষ। আর ওয়ারেন্ট হয়ে গেল। ওয়ারেন্ট হওয়ার পরে আসামিকে ধরে নিয়ে আসলো, আদালত কী করলো, বেল দিল অথবা তাকে কাস্টডিতে পাঠিয়ে দিল, জেলে।
দেখেন এখানে কিন্তু আমার কার্যক্রম শেষ। আমার কার্যক্রম বলতে ওই ম্যাজিস্ট্রেটের কার্যক্রম শেষ। এই যে বিবাদীটা হাজির হলো, বিবাদীর নলেজের বিষয়টা আসলো, সমন সে রিসিভ করে আদালতে আসলো বা ওয়ারেন্ট বলে আদালতে আসলো। এখন ম্যাজিস্ট্রেট কি করবেন? যেহেতু ম্যাজিস্ট্রেটের কার্যক্রম শেষ, উনি মামলাটা আমলে নিচ্ছেন, বাদীও জানে, এখন বিবাদীও হাজির হয়েছেন, তো ওনার কার্যক্রম উনি এখানে স্থগিত রেখে উনি এই মামলাটা কি করবেন? সিএমএম এর বরাবর, মানে সিফ, ওনার যে সিফ আছেন সিএমএম মেট্রোপলিটন এরিয়া অথবা সিজিএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনাদের বরাবর পাঠিয়ে দেবেন। ওনাদের বরাবর পাঠিয়ে দেবেন কেন? ওনাদের বরাবর পাঠিয়ে দিবেন যে মামলাটা রেডি, বিচার করার জন্য উনি পাঠিয়ে দিবেন সিএমএম এর কাছে। আচ্ছা, তো সেটা কোথায় পাঠায়? সেটা আমার ওই যে 192 আছে সিআরপিসির, এই অনুযায়ী উনি পাঠাতে পারে, পাঠিয়ে দেয়। যাই হোক, এখন কি হলো, সিএমএম তখন কি করবে? এই সিএমএম দেখেন, সিএমএম বা সিজিএম মামলাটা আসার পরে সিএমএম ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আছে সেই ক্ষমতা বলে উনি যে কোনো এনি ম্যাজিস্ট্রেট সাবঅর্ডিনেট টু হিম অর হার, উনি মামলাটা ট্রান্সফার করে দিবেন যে কোনো একজন ম্যাজিস্ট্রেটের কাছে, যে তুমি এটা বিচার করো। তখন এই কোর্টটা ফিক্সড হয়ে যাবে। তখন আগে তো ছিল আমলি কোর্ট বা বিভিন্ন থানার, এই থানাটা এই কোর্টে মামলা করা হবে, ওই কোর্টে ছিল। যখন এটা আবার এটা ভিন্ন, অনেক সময় চেঞ্জ হতে পারে, আমলি চেঞ্জ হলে ওটা হতে পারে। যখন এটা সিএমের কাছে গেল, যাওয়ার পর বিচারের জন্য রেডি হয়ে একটা কোর্টে পাঠিয়ে দিল, ধরেন ম্যাজিস্ট্রেট কোর্ট নাম্বার 2-এ পাঠালো, তার মানে এটা বিচার শেষ হওয়া পর্যন্ত এটা 2-এ থাকবে। জজ সাহেব চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হবে, কিন্তু এটা কোর্ট নাম্বার 2-এ থাকবে মামলাটা। এই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠালো, পাঠানোর পরে ওনার ওই যে ট্রায়াল শুরু করবে। ম্যাজিস্ট্রেট কোর্টের যে ট্রায়ালটা দেখাইছি, এই যে দেখেন, এই যে এটা প্রসিডিওর, তখন উনি সার্চ ফ্রেম করবে, সার্চ ফ্রেম করে বিচার কার্যক্রম শুরু করবেন। ওকে, এখন দেখেন সেম বিষয়, ওই ওয়ারেন্টের ক্ষেত্রে একই। ওয়ারেন্টের ভিতরে জেলে চলে গেল বা ওয়ারেন্ট বলে হাজির করা হওয়ার পরে বেইল পাইছে, তখন ওই বিষয়টা সিএমের কাছে পাঠিয়ে দেবে। এখন দেখা গেল আসামিকে হাজির করা গেল না বা আসামি পলাতক, তাকে এই যে ফার্স্ট উনি প্রথম যে ম্যাজিস্ট্রেট মামলাটা আমলে নিল জবানবন্দি সহকারে, উনি ওনার কোর্টে ওই পাবলিক হাজির হয় না আসামিটা, বা পুলিশও তাকে ওয়ারেন্ট নিয়ে ঘুরতেছে, তাকে অ্যারেস্ট করতে পারেনি। তখন বাদীর করণীয় কি? তখন ওই মামলাটা ওনার কাছেই থাকবে। তখন বাদীর করণীয় হচ্ছে, যেহেতু ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না, সে পলাতক রয়েছে, তখন বাদী কী করবে? বাদী তখন WP&A, ওই যে সেকশন 88, 87, 88, এটা WP&A হচ্ছে ওয়ারেন্ট অফ প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, ওই যে হুলিয়াজারি কোক যেটা বলি আমরা, হ্যাঁ, তখন এই দরখাস্ত দাখিল করবে তার সম্পত্তি ক্রোকের জন্য। এই দরখাস্ত দাখিল করবেন কে? বাদী, যে তাকে তো হাজির করা যাচ্ছে না ইস্যু করার পরেও, এখন তার বিরুদ্ধে WP&A ইস্যু করার জন্য আবেদন করতেছে। তখন আদালত আবেদন মঞ্জুর করবে। আবেদন মঞ্জুর করার পরে আরও স্টেপ থাকে। আবেদন মঞ্জুর করার পরে, আবেদন মঞ্জুর হলো, আপনি আবার এখানে প্রসেস দিবেন। প্রসেস বলতে এই যে এটা আবার এটার বিষয়ে একটা নোটিশ যাবে আসামির এলাকায়, তখন আপনি 10 টাকার সরকারি কোর্ট ফি আদালতে দাখিল করতে হবে একটা কাগজে, হাজিরা খাতায়, মানে প্রসেস দিলেন আপনি, তখন এই নোটিশটা যাবে 10 টাকা খরচে। যাই হোক, এই স্টেপ পার হওয়ার পরে তারপরও আসামির কোনো খোঁজ খবর নাই, সে এখনো হাজির হয় নাই, তখন আপনি কি করবেন? তখন তাকে জানার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে যে, আরে ভাই, তোর বিরুদ্ধে মামলা হয়েছে,
তুই কোথায়, তোরে তো খুঁজে পাচ্ছি না, তুই আয়, তো বিচারটা করি। এই কারণে এই বিষয় নিয়ে আপনার এই মামলার বিষয় সম্পর্কে একটা পত্রিকা, লোকাল পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে, 2টা লোকাল পত্রিকায়। এটা কিন্তু আমাদের সেকশন 339-এর বিতে বলা আছে, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার ক্ষেত্রে পত্রিকার বিজ্ঞপ্তির কথা। তো 2টা পত্রিকা লোকাল যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখনও সে আসলো না, না আসার পরে স্টেজ শেষ, তখন এই যে আমলি আদালতের স্টেজ শেষ। পত্রিকা যখন আপনি বিজ্ঞপ্তি দেওয়ার পরে পত্রিকা আদালতে দাখিল করবেন, দাখিল করার পরে এই আমলি ম্যাজিস্ট্রেটের কাজ শেষ। তখন উনি আবার কি করবেন, ওই সেই আবার সিএমএম এর কাছে পাঠিয়ে দেবেন মামলাটা বদলি হওয়ার জন্য, তখন আবার সেই আগের প্রসিডিওর। বুঝতে পারছেন? এই হলো বিষয়টা। তখন এটা রেডি টু ট্রান্সফার, তার কাছে রেডি হয়ে গেছে। আসামি না আসলে আসলে আসামিকে অনেক সুযোগ দেওয়া হয় যে আপনি আসেন, আপনার বিরুদ্ধে বিচার করা হচ্ছে বা বিচার শুরু হচ্ছে। আসামিকে যতভাবে সম্ভব মানে জানানোর চেষ্টা করে আদালত। আদালত চায় না বা আইন চায় না যে কাউকে বিনা বিচারে সাজা দেখ। একটু ওকে, দেখেন সার্চ প্রেম, তো সার্চ প্রেম ম্যাজিস্ট্রেট কোর্টের সার্চ প্রেম, আর এটা হচ্ছে সেশন কোর্টের সার্চ প্রেম, যাই হোক বললাম। এখন দেখেন সার্চ প্রেম হলো আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে সার্চ প্রেম হলো বদলি হওয়ার পরে, বাট সেশন কোর্টে একটা সার্চ প্রেম হলো। এখন আপনি কি করতে পারেন সার্চ প্রেমের এগেনস্টে, যে আমার তো ভাল লাগে নাই, অথবা আমি তো আসলে আমার 420, 406 দ্বারা আমার বিরুদ্ধে সার্চ গঠন করা হয়েছে, কিন্তু আমার যে অফেন্সটা সেটা 406 দ্বারায় পড়েই না, কিন্তু ম্যাজিস্ট্রেট কী করলো, উনি এটা সার্চ প্রেম করে ফেললো। অথবা 2টা বিষয়ে 420, 406 কোনোটাই আমার বিরুদ্ধে আসে না, কিন্তু উনি সার্চ প্রেম করে ফেললো। এখন আপনি কী করতে পারেন, আপনার কি করণীয় 2টা বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে আপনি সেশন কোর্টে রিভিশন করতে পারেন 439A-তে সেকশন সিআরপিসির, ওই যে সেশন কোর্ট আমি বললাম, এই কোর্টে সেশন কোর্টে আপনি রিভিশন করতে পারেন সার্চ প্রেমের এগেনস্টে। আচ্ছা, এটা এই সেশন কোর্টের জয়েন্ট সেশন হোক অথবা এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোক, যে তখন আপনি এই সার্চ প্রেমের এগেনস্টে রিভিশন করবেন। আরেকটা বিষয় হচ্ছে 439ও রিভিশন করা যায়। তবে হ্যাঁ, আপনি কি এখানে রিভিশন না করে সরাসরি কি হাইকোর্টে রিভিশন করা যায়, এরকমও করা যায়। সেটা অনেক সময় চ্যালেঞ্জ করে, অর্ডার চ্যালেঞ্জ করে তবে এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করে গিয়ে এখানে যাওয়াটাই ভালো। তবে যায় না যে তা না, এরকমও হয়, অ্যাভেলেবেল হচ্ছে হাইকোর্টে। সার্চের এগেনস্টে আরেকটা যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে 561A টু দ্য হাইকোর্ট ডিভিশন। এই যে আমাদের ম্যাজিস্ট্রেট কী করলো, আমার বিরুদ্ধে সার্চ গঠন করলো, আমার এটা ভালো লাগে নাই, আমি এটা রিভিশন করতাম না, আমার মনে হয়েছে যে আমি এটা রিভিশন করবো না। তখন আমি কী করব, যে হ্যাঁ উনি আইন অনুযায়ী করে নাই, আমি তখন এটা হাইকোর্টে একবার সরাসরি ম্যাজিস্ট্রেটের সার্চের যে অর্ডার এগেনস্ট, সার্চের যে আদেশটা হলো, সেই আদেশটা বা প্রসিডিংটাকে চ্যালেঞ্জ করে আমি সরাসরি হাইকোর্টে চলে যেতে পারতেছি 561 করার জন্য, মানে কোয়াশ করার জন্য, প্রসিডিংটা কোয়াশ করার জন্য, যে এটা আসলে মামলাটা চলতে পারে না, তাই এই বিষয়টা কোয়াশ করার জন্য হাইকোর্টে যেতে পারেন 561A-তে। 561A-তে গেলে কি হয়, 561A-তে যাওয়ার পরে ওইটা শুনানি হয়ে এই মামলাটা, আপনার যে ট্রায়াল কোর্টের মামলাটা, সেটা স্টে হতে পারে, হ্যাঁ, সাময়িক সময়ের জন্য স্টে হতে পারে, তখন এই প্রসিডিংটা বন্ধ থাকবে, মামলা ট্রায়াল প্রসিডিংটা বন্ধ থাকবে সাময়িক সময়ের জন্য, যতদিন না পর্যন্ত আদালত যদি বলে যতদিন না পর্যন্ত এই 561 পূর্ণাঙ্গ শুনানি না হচ্ছে, ততদিন পর্যন্ত এটা স্টে থাকবে। তো শেষ পরিণতি যদি হয় হ্যাঁ আপনি
561টা জিতে গেছেন, তাহলে এই মামলাটা শেষ। আর যদি হ্যাঁ না আপনি এখানে জিতেন না, তাহলে আবার এটা এখানে শুরু হবে। এই হলো 561 ম্যাটার। যাই হোক, একটু দ্রুত শেষ করি, একটা অনেকক্ষণ বকবক করতেছি। এখন বাজে 1:41। ওকে, এখন ম্যাজিস্ট্রেট কোর্টের এখন আপিল কোথায় যাবে? আপিল ফ্রম সেন্টেন্স অফ ম্যাজিস্ট্রেট কোর্ট অফ সেকেন্ড ক্লাস অফ থার্ড ক্লাস। যাই হোক, এটা তো আসলে হচ্ছে না, নাই এই বিষয়টা আমরা আলোচনা করতেছি না। সেকশন 408 এটা মনে রাখেন, ম্যাজিস্ট্রেট কোর্টের আপিল বা জয়েন্ট সেশন জাজ কোর্টের আপিল যাবে হচ্ছে কোথায়? তখন সেশন জাজ কোর্টে যাবে। আচ্ছা, দেখেন কি বলা আছে। When in any case a joint session judge pass any sentence of imprisonment for a term of exceeding 5 years, যদি জয়েন্ট সেশন জাজ 5 বছরের সাজা দেয়, উনি তো সর্বোচ্চ 10 বছর সাজা দিতে পারেন, আর ম্যাজিস্ট্রেট কোর্ট সর্বোচ্চ সাজা দিতে পারেন কত? 5 বছর। এখন কি করলো, জয়েন্ট সেশন জাজ সাজা দিল 6 বছর, তো সেটার আপিল কি সেশন কোর্টে যাবে? না, তখন সেটা চলে যাবে হাইকোর্টে। ওকে, এটাই বলা হচ্ছে এখানে 408-এ। যদি এক্সিড 5 ইয়ার্সের উপরে দেয়, তাহলে এটা হাইকোর্টে যা আপিল অফ দ্য কনভিক্টেড পারসন শ্যাল লাই টু দ্য হাইকোর্ট ডিভিশনে যাবে। আর যদি 5 বছর পর্যন্ত যায়, তাহলে সেশন কোর্টে যাবে। আচ্ছা, আপিল ফ্রম সেশন কোর্ট। এখন সেশন কোর্ট কোনো মামলা এনি পারসন সাজা দিলে, কনভিক্টেড অন এ ট্রায়াল হেল্ড বাই সেশন জাজ কোর্ট অর এডিশনাল সেশন জাজ কোর্ট, এডিশনাল সেশন বা সেশন যদি কোনো সাজা দেয়, তাহলে সরাসরি সেটা আপিলটা যাবে হাইকোর্ট ডিভিশনে। ওকে, আমরা একটু শেষ দিকে চলে আসছি। তো এখানে আমরা সিভিল কোর্টের বিষয়টা একটু জানলাম। এতক্ষণ তো যা জানলাম সেই বিষয়টা একটু দেখবেন, আর সাথে সাথে বইটা পড়বেন সিআরপিসি, আর এটাতে ভিডিওটা একটু দেখবেন, আবার রিপিট দেখবেন। আশা করি মাথায় ঢুকবে, অনেক কিছুই বুঝতে পারবেন, বা ইজি লাগবে আপনার পড়তে গেলে, তখন ইজি লাগবে। দেখেন, সিভিল কোড সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সিভিল কোডস অ্যাক্ট 1887-এ আমাদের বলা হচ্ছে, দেয়ার শ্যাল বি ফলোয়িং ক্লাসেস অফ সিভিল কোডস। কী কী? ডিস্ট্রিক্ট জাজ কোড, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোড, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ। এটা হচ্ছে সিভিল কোডের সেকশন 3-তে বলা হচ্ছে। আচ্ছা, কি বলা হচ্ছে সেকশন 4-তে বলা হচ্ছে প্লেস। এটা হচ্ছে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ লোয়েস্ট গ্রেড কম্পিটেড টু ট্রাইড। লোয়েস্ট গ্রেডে আপনাকে ওই যে একটা জুরিসডিকশন আছে ইকোনমিক্যাল, সেটা বিবেচনা করে আপনাকে মামলাটা করতে হবে। এখানে বলা হচ্ছে এক্সটেন্ড অফ জুরিসডিকশন অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এটিসি, এটা একটু দেখে নেবেন। আর হচ্ছে আপিল ফ্রম জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সেটা একটু দেখে নেবেন। হাইকোর্ট ডিভিশনে যাবে যদি 5 কোটি টাকার বেশি হয়। আর সেকশন 9-এ বলা হচ্ছে সিপিসির যে কোর্টস টু ট্রাই অল সিভিল সুট আনলেস বার্ড, অর্থাৎ রাইট টু প্রপার্টি অর অ্যান অফিস, এই বিষয়গুলা সিভিল কোর্ট ডিল করবে। আপিল, সিভিল কোর্টের যে কোনো আপিল হবে সেকশন 96 আর ওয়ার্ডার 41 অনুযায়ী। আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি সেকশন 96 আর ওয়ার্ডার 41 বলা আছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আজকের জন্য এখানে শেষ। দোয়া করবেন, ইনশাল্লাহ যদি সময় পাই আরও ভিডিও দিব।